কোনো তারিখ নয়, ইতিহাস বই থেকে তুলে আনা কোনো বস্তা পচা গল্প নয়। আজ আমরা হাজির ইতিহাসের সামনে, সাক্ষাৎ ইতিহাসের সম্মুখীন। মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির রায় পরিবারের ইতিহাস আজ আমাদের সামনে। সনদপ্রাপ্ত রাজা রাজড়া রায় বাহাদুর, মসনদে বসা চেয়ার, কামান দেগেছিল এক জামানায় যে পরিবার, সেই পরিবারের ইতিহাসের সাক্ষী হতে পেরে সত্যি ধন্য আমরা। জানেন তো, এই পরিবার, এই রাজপ্রাসাদ, এই বলরুম, এই আসবাব, এরা গল্প শোনায় সময়। সে এক অদ্ভুত সময়, যে সময় বারবার ফিরে আসে ইতিহাস আর স্মৃতির মাঝখানে। এই রাজ পরিবারেই ঘন্টা বাজে, দিনে 24 বার, ঘন্টায় একবার। ওই যে শুনতে পাচ্ছেন ইতিহাসের ঘন্টা। এই বাড়িতে আমি প্রথম আসি 1963 সালে। সেটা আমার বিয়ের বছর। কলকাতা বিয়ে হয়েছিল, আমি কলকাতার মেয়ে। ভবানীপুরে আমার বাবার বাড়ি ছিল। আমরা হলাম চট্টোপাধ্যায়। আমাদের আদি বাড়ি ছিল পিরোজপুরে। পিরোজপুর জায়গাটা হচ্ছে ভগবান গোলার কাছাকাছি। সেইখান থেকে মারাঠা ইনভেশনের সময় এত মারাঠা দস্যুদের উপদ্রব ছিল, সেই সময়তে ওরা সব কিছু ওখানে ত্যাগ করে দিয়ে কাশিমবাজারে এসে আমাদের পূর্বপুরুষ অযোধ্যারাম রায় উনি সেটেল করেছিলেন। কারণ কি, কাশিমবাজার ছিল গঞ্জ এবং এইখানে ব্যবসার কারণেতে আমাদের পরিবার শিফট করে আসে। এরা কেউই জন্মসূত্রে পাননি রাজমুকুট। এককালে কাশিমবাজার রাজবাড়ির রাজারাও নিতান্তই প্রজাই ছিলেন, কমন ম্যান। তবে কাশিমবাজারে এসেই পাল্টে গেল কিসমত। ব্রিটিশ সরকারের ইউনিয়ন জ্যাকের ছত্রছায়া চট্টোপাধ্যায় পরিবারে পড়তেই বদলে গেল সময়। সেই পরিবর্তন এতটাই প্রবল যে ভাগ্য বদলের 100 বছর পরে এই পরিবারের হাত ধরে বদলে গেল অন্য একজনের ভাগ্য। সেই সময় শুনেছিলাম কাশিমবাজারে বিয়ে হবে, কাশিমবাজার রাজবাড়িতে বিয়ে হবে। তো আমার খুব একটা ইচ্ছে ছিল না যে রাজবাড়িতে বিয়ে হোক, কারণ আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে তখনকার দিনের রাজা জমিদাররা ছিলেন অত্যাচারী এবং ডাকাত রাজা জমিদার হতেন। 15 বছরের সেই নাবালিকা না বুঝলেও 55 দোরগোড়ায় দাঁড়ানো সম্ভ্রান্ত রানীমা আজ বুঝেছেন সত্যিটা আলাদা। সব রাজা রাজাকার নন। কিন্তু আমি তখন জানতাম না যে এরকম একটা বাড়ির সঙ্গে আমার সম্পর্ক হবে, যে যারা খুব সাত্ত্বিক, সজ্জন, বিদ্বান। অন্নদা প্রসাদ রায় হলেন আমার ঠাকুরদাদা রাজা কমলরঞ্জন রায়ের ঠাকুরদাদা। ওনার যে এস্টেট ছিল, সেই এস্টেটে বহু জনহিতকর কাজকর্ম করার জন্যে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় ওনাকে রাজা উপাধি দেওয়া হবে। তার আগে অবশ্যই ওনাকে রায় বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। এবং এই রাজা উপাধি দেওয়া যখন সিদ্ধান্ত নেন, অন্নদা প্রসাদ রায় সেই টাইটেল গ্রহণ করার জন্য কলকাতায় গভর্নর হাউসের থেকে উদ্দেশ্যে কলকাতায় যাত্রা করেন। কিন্তু আনফর্চুনেটলি যেদিন টাইটেল হওয়ার কথা, তার আগের দিন রাত্রে উনি মারা যান কলকাতাতেই। আশুতোষনাথ রায় খুব শৌখিন মানুষ ছিলেন। উনি খুব বাড়ি ঘরদোর সাজানো, সুন্দর করে রাখা, রং করা, এইসব জিনিস খুব পছন্দ করতেন। নিজে খুব বড় শিকারীও ছিলেন। আশুতোষনাথ রায়ের সঙ্গে মুর্শিদাবাদের যিনি নবাব ছিলেন, তৎকালীন নবাবের সঙ্গে ওনার খুব বন্ধুত্ব ছিল। এবং আশুতোষনাথ রায় খুব জীবজন্তু ভালোবাসতেন এবং ওনার প্রায় 30টা বেলার হর্স ছিল, প্রাইভেট জু ছিল, ম্যাকাও ছিল এবং অনেকগুলো কুকুরও ছিল এবং মুর্শিদাবাদের নবাবের অনেক হাতিও ছিল। তো সেই সূত্রে নবাবের একটা মজার ঘটনা আছে। আশুতোষনাথ রায়কে বললেন যে, আশু,
তুই তো জন্তু জানোয়ার খুব ভালোবাসিস, তাহলে আমার হাতিগুলোকে তুই নিয়ে গিয়ে কদিন রেখে আয়। তো ওদের 9টা হাতি আমাদের বাড়িতেই থাকতো এখানে। না, অন্নদাপ্রসাদ রায়ের রাজা হয়ে ওঠা আর হয়নি। ব্রিটিশ সরকার সেই সম্মান দিতে চেয়েছিলেন তার স্ত্রীকে, তবে অভিজাত বংশের সেই মহিলা অলংকার বর্জন করেছিলেন। বলেছিলেন তার ছেলে যদি কোনোদিন বড় হয়ে এই খেতাবের হকদার হন, তাহলেই সরকার বাহাদুর যেন খেতাবের মান রাখে। কাশিমবাজার রাজবাড়িতে সনদ নিশ্চয়ই ঢুকবে, যোগ্যতা থাকলে, অন্যতা নয়। নিজেকে খেতাবের যোগ্য করে তুলেছিলেন আশুতোষ রায়। পরবর্তীকালে তিনিই হয়েছিলেন কাশিমবাজার রাজবাড়ির প্রথম রাজা, সনদপ্রাপ্ত। এইরকম বন্ধুর যখন একটা রাজ উপাধি হলো, তখন ন্যাচারালি নবাব সাহেব তিনি বন্ধুকে অনার দেখানোর জন্য নিজের পার্সোনাল সিলভার থ্রোনটা হাজারদুয়ারি মিউজিয়াম থেকে বা হাজারদুয়ারির প্রাসাদ থেকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। এবং দেখুন এই হলঘরে ছবি আছে, মুর্শিদাবাদের নবাবের যে থ্রোন, সেই থ্রোনের পাশে আশুতোষনাথ রায় দাঁড়িয়ে আছেন। এইভাবেই শুরু কাশিমবাজার রাজবাড়ির রাজ্যপাট, যা আজও চলছে পরম্পরায়। আমার বিয়ে হলো জ্যৈষ্ঠ মাসে, পুজোটা ছিল সেবারে আশ্বিনে যেমন হয়। তা পুজোর সময় আমরা ট্রেনে করে সবাই এলাম, আমার মা, এ বাড়ির মা, বাবা, আমরা সবাই এলাম কাশিমবাজারে। তো বহরমপুর অবধি এসে তখন দেখছি যে ট্রেনের কামরা শাটারগুলো বন্ধ হচ্ছে। যে কী ব্যাপার হলো, সবাই শাটার বন্ধ করছে, যে কাশিমবাজার এসে যাবে, এবার জানলা সব বন্ধ করো, যেন বউকে কেউ দেখতে না পারে, বউয়ের মুখ কেউ দেখবে না। তো কাশিমবাজার স্টেশন এলো, তো ওখানে সিঁড়ি লাগানো হলো। প্ল্যাটফর্ম ছিল তখনকার দিনে অনেক নিচে, আজ থেকে 51 বছর আগে। তো আর সেই প্ল্যাটফর্মের সিঁড়ি লাল শালু দিয়ে মোড়া হলো, অনেক লোক এসে সেই শালু দিয়ে মুড়লো। আমরা স্টেশন থেকে, ট্রেন থেকে নামলাম, সিঁড়ি দিয়ে নেমে পালকিতে উঠলাম। এবার পালকি চলছে চলছে জঙ্গলের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে, দেখছি পাশ দিয়ে পালকির ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছি যে আমার শ্বশুরবাড়ির দেশটা কেমন দেখি। তখন আমাদের এখানে ইলেকট্রিক ছিল না, জল ছিল না, কোনো রকম সুবিধে ছিল না। তো সেই প্রথম এসে অনুভূতিটা যে এ কোথায় এলাম। 7 দিন ছিলাম, পুরো অন্ধকার, রাত্রে হ্যারিকেনের আলো জ্বলতো আর ওই গ্যাসপট। পুজো বাড়িতে হ্যাজাকের আলো। পুজো বাড়িতে গেলাম, চণ্ডীমণ্ডপ আছে এবং তার উপরে গানের ঘর বলে একটা জায়গা আছে। চণ্ডীমণ্ডপের পাশে একটা দোছত্রির মতো জায়গা, সেখানে খড়খড়ি দেওয়া আছে। সেই খড়খড়ির ভেতর দিয়ে আমরা মাকে দেখব। মানে দুর্গা মণ্ডপে আমরা মণ্ডপে যাই না, সেখানে যেতে গেলে তখন আমরা পর্দা দেয়া হবে, তারপরে বাড়ির মেয়েরা সেখানে যাবে। এই বাড়িটা 1970 থেকে মানে তৈরি হতে শুরু হয়েছে এবং বিভিন্ন সময়তে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অংশ তৈরি হয়েছে। এই সভাঘরটা আনুমানিক 1870 সাল নাগাদ তৈরি হয় এবং সেই সময়তে আপনাদের যেটা বললাম যে ধরুন পঙ্খের কাজ খুব প্রসিদ্ধ ছিল মুর্শিদাবাদে, সেই কাজগুলো দেখুন এই দেয়ালে আপনারা দেখতে পাবেন। এগুলো রাজমিস্ত্রিরা ইন্ডিভিজুয়ালি বসে বসে এক একজন এক একটা চিজেল আউট করে এটা তৈরি করতো। চণ্ডীমণ্ডপ থেকে মাকে যে দেখব, পাশ থেকে সামনে থেকে তো দেখতে পাচ্ছি না, ওপরের ঘর থেকে ঝিলিমিলির ফাঁক দিয়ে মাকে দেখছি। একটুখানি মায়ের মুখটা, পাশটা, তার মায়ের সেই ডাকের সাজে জরি ঝলমলানি, এই যে দেখাটা, মাকে দূর থেকে দেখা আর কাছে যেতে না পারা, এই দুঃখটা আমার অনেক বছর ছিল। আমি স্বপ্নও দেখেছি যে আমি জগদম্বর কাছে যেতে পারছি না, খুব যাওয়ার ইচ্ছে করছে। তখনকার দিনে আমাদের এই চণ্ডীমণ্ডপ ছিল সিমেন্টে বাঁধানো, যেরকম হতো 8 পৌরে। এবং এই চণ্ডীমণ্ডপ নিয়ে অনেক গল্প আছে যে এই মণ্ডপের চারপাশে মাটির ভাঁড়েতে, মাটির কলসিতে ফুল বেলপাতা দিয়ে বসানো আছে, যেটা কিছু আধ্যাত্মিক ব্যাপার আছে, যেটা পারিবারিক বংশের ব্যাপার, সেটা হাত দেওয়া হয় না। পরবর্তীকালে আমরা চেষ্টা করেছি যে ওপরে যেমন একটা জামা পরানো হয়, সব কিছু ঠিকঠাক রেখে যদি কিছুটা জায়গাটা একটু ভালো করা যায়, সেই সামান্য প্রয়াস আমরা রেখেছিলাম।
যে সময় এই বাড়ি তৈরি করেছিলেন আমাদের পূর্বপুরুষরা, তখন তাদের প্রচুর প্রাচুর্য ছিল এবং সময় অনুযায়ী এই বাড়ির আয়তন বা গেট আপ বা ডেকোরেশন করেছিলেন। কিন্তু যখন সব কিছু চলে যায়, অর্থাৎ 1953-1956 সালে যখন সব চলে যায়, দেশ স্বাধীন হয়ে যায়, তখন আমাদের এস্টেটও ইন্ডিয়া গভর্নমেন্টের মধ্যে চলে যায়। তো তখন একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের পরিবার যায়। 1947 দেশ স্বাধীন হলো, ইউনিয়ন জ্যাক নতমস্তক। 1950 গণতন্ত্র এলো ভারতে, রাজতন্ত্রের অবসান, ক্ষমতার উৎস তখন প্রজার হাতে। পাল্টে গেল দেশ, পাল্টে গেল নিয়ম। বড় বড় রাজারাও তখন নিতান্তই প্রজা। আমার শোনা কথা 1950 সাল নাগাদ রাজনৈতিক বিপর্যয়, জমিদারি প্রথা বিলোপের কারণে বাবা এই বাড়ি ছেড়ে কলকাতা গিয়ে বসত শুরু করেন সপরিবারে। সেই সময় তার আগে যে এখানে জমিদারি ছিল, এটা আমার গল্প কথা শোনা। লোকজন নিয়ে আত্মীয় স্বজন, বহু আত্মীয় স্বজন আসতেন, থাকতেন। এটা একটা জমজমাট একটা রাজবাড়ি ছিল, যে এখানে প্রতিনিয়ত কাজ হতো এবং মাহাল থেকে ফসল আসতো বা জমিদারির খাজনা আসতো। সেই যে ব্যাপারটা, সেটা হঠাৎ রাতারাতি একটা দিন বন্ধ হয়ে গেল এই জমিদারি প্রথা বিলোপের পর। সেই সময় উনি সিদ্ধান্ত নিয়ে কলকাতায় গিয়ে বসতি স্থাপন করেন। সেই সময় থেকে এই বাড়ির দরজা জানলা সব বন্ধ হয়ে গেল। যেরকম যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে ওরা কলকাতায় গেলেন এবং সেখানে উপার্জনের চেষ্টা করতে লাগলেন। সেখানে ওনাদের সন্তান সন্ততিদের কীভাবে বড় করবেন সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। ফলে দেশের বাড়িতে অতটা আর আশা হয়ে উঠল না। কিন্তু বাবা রাজা কমলারঞ্জন রায়, উনি এই দেশ ওনার এখানে জন্মভূমি, এখানে ওনার দেশ, এখানেই থেকে উনি রাজা হয়েছিলেন এবং আজীবন এখানেই থেকেছেন। তো সেই কারণে উনি দেশের মাটির মায়া ছাড়তে পারতেন না। উনি একাই ছুটে ছুটে আসতেন এবং এখানে এসে উনি মাসের পর মাস থাকতেন। আমি বিয়ে পরে এসে দেখেছি যে বাবা একলাই কাশিমবাজারে আছেন। আমরা হয়তো আসতাম পুজোর সময়, তখন একবারই পুজোর সময় এসে আমরা হয়তো 1 মাস থাকলাম। তো এই যে দীর্ঘ ব্যবধান, 1 মাস থাকতাম এবং 11 মাস কিন্তু আমরা আর আসতাম না, কারণ তখন আসা যাওয়া অত সহজ ছিল না। আমাদেরও নানান ব্যক্তিগত পড়াশোনা বা আমাদের কাজকর্ম ছিল, তখন আমি তো স্কুলে পড়ি। তো এই সব কারণে আশাও হয়ে উঠতো না। তবে তখনও বদলায়নি শুধু এককুচি পরম্পরা। আশ্বিনের শারদপাতে কাশফুলের হাওয়া জানান দিত, বদলের পরও কাশিমবাজার রাজবাড়িতে পুজো আসছে, মা আসছেন। চিত্রটা ছিল একটু অন্যরকম। আমার ছোটবেলায় ছিল কলকাতায় থাকা, সেখানে পড়াশোনা করা, বড় হওয়া এবং কাশিমবাজারে আসা মানে মোটামুটি একটা বেশ ছুটির আমেজের মধ্যে পৌঁছে গেলাম। কারণ এখানে বহু ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব ছিল, তারা অন্তত 40-50 জন ছোট ছোট ছেলে আমার সঙ্গে খেলা করতো। তারা এই বাড়িতে সারাদিন আসতো, আমিও তাদের সঙ্গে খেলা করতাম। অতএব কাশিমবাজার আসাটা একটা খুব আনন্দের মতন, স্কুলের টিফিন টাইমে মাঠে খেলার মতন ব্যাপার আর কি। তো এখানে আসা আর পুজো দেখা, পুজোতে যোগদান করা এই বাড়িতে, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল। তখন ছোট ছিলাম, আস্তে আস্তে এর সঙ্গে অভ্যস্ত হতে শুরু করলাম, এর নিত্যনৈমিত্তিক কাজের সঙ্গে। এবং এই বাড়িতে সারা বছর যত রকম কাজ, পুজো হয়, দোল দুর্গোৎসব, সব কিছুতে যোগদান করতে লাগলাম। একসময় দায়িত্বের ভার আমার উপরে এলো। আমি আরও গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করলাম যে এখানে আমার আরও বেশি করে আসা দরকার। এবং এটাই হচ্ছে আমাদের সারা বছরের রসদ, যে মাকে আমরা দেখতে পাই, মাকে আমরা সকলের সঙ্গে পুজো করি, পাড়া প্রতিবেশী সবাই আসেন, সবাই আনন্দ করেন, সবাই আমরা ভোগ বিতরণ করি। এটা একটা মহা উৎসবের রূপ নেয় আমাদের এইখানে। এখানে মায়ের কাছে আসাটা, এখানে আসতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার। আমি যে আপনাদের কাছে গল্প করছিলাম যে আমি মাকে দেখতে পাচ্ছি না, মায়ের কাছে যেতে পারছি না, এই যে আমার অনুভূতি হতো, আজকে আমি আসতে পেরেছি এখানে, আমাদের জীবন ধন্য। এই সেই গানের ঘর, ওই যে ঝিলিমিলি দেখছেন ওপরে জানলা,
ওইখান থেকে আমরা মাকে দেখতাম। সারা বছর আমরা এখানে আসি আর মায়ের কাছে ছুটে ছুটে আসি। এখানে পঞ্চমুণ্ডির আসন আছে। এখানে শুনেছি বংশের পূর্বপুরুষরা, কর্তা গিন্নি, ওরা একসঙ্গে ধ্যান করতেন, রাত জেগে উপাসনা করতেন। এবং আমার বাবা মা এখানে, ওনারা এই ওপরের ঘরে শুতেন এই পাশটার দিক করে। ওনারা রাত্রে আলোর ঝলকানি দেখতে পেতেন, পুজোর সময় ছাড়াও, যেন পুজো হচ্ছে, কাঁসর ঘণ্টা বাজছে, আরতি হচ্ছে, অনেক লোক ঘুরছে, ওনারা দেখতে পেতেন। তো হয় ধর্মস্থানে বছরের পর বছর, বহু বছর ধরে তো এখানে পুজো হচ্ছে, প্রায় 300 বছর হলো এইভাবে পুজো হয়ে আসছে এবং খুব সাত্ত্বিক মতে হচ্ছে পুজো। এবং যিনি এখানে পুজো করেন তাকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে, তিনি একেবারে একাত্মভাবে পুজো করেন। এবং এই যে একই জায়গায় বছরের পর বছর মায়ের পুজো হচ্ছে, এ অতি পুণ্য জায়গা, ধর্মস্থান বলে আমরা মনে করি। এবং আমাদের সকলেরই সারা জীবনের আমাদের যে শক্তি আমরা এখান থেকে পাই। এবং বহু মানুষ আসে, বহু বাচ্চা নিয়ে মায়েরা আসেন এখানে বাচ্চাকে ভালো করার জন্য। এই চণ্ডীমণ্ডপে ওরা শুইয়ে দেন, যে মায়ের ধর্মস্থানের ধুলো ওদের মাথায় দেন, যে যাতে ওরা ভালো থাকে। আমরাও আমাদের সাধ্যমতো কামনা করি যে সবাই ভালো থাকুক, এখানে যারা আসছেন সবাই যেন ভালো থাকেন। এখন 2014, রাজ্যপাট আর নেই সেই জাঁকজমকও। রাজত্ব বন্ধক হয়েছে রাজ্যের হাতে। প্রজা আর সেলাম ঠোকে না, রাজাও আর আইন করে না। অন্যত্র যখন সবাই পরম্পরা ফেলে ছুটছে মডার্নিজমের দিকে, তখনই এই ভদ্রমহিলা কেন ফিরে আসেন এই অজপাড়া গায়ে? কেন বলুন তো বুক দিয়ে আগলে রাখতে চান পরম্পরাকে? কিসের টানে? এইভাবেই জীবন কেটে চলে। আমরা যারা আমাদের দেশের মেয়েরা, আমরা তো শ্বশুরবাড়ি যাই নিজের কোনো উদ্দেশ্য বা স্বার্থ সিদ্ধি করার জন্য নয়। আমাদের ধর্ম বা মূল মন্ত্রই হচ্ছে যে আমরা অন্যের সঙ্গে মিশে যাব, অন্য পরিবারের হয়ে তাদের মঙ্গলের জন্য আমরা কাজ করব, একাত্ম হয়ে যাব, আমরাও সেই পরিবারের একজন হব। এই আমাদের কোনো আলাদা অস্তিত্ব থাকে না। একরকম এই জগদ্ধাত্রীর ভাব নিয়ে চলা, যে আমি তোমাদেরকে রক্ষা করব। হ্যাঁ, ইনিই রক্ষাকর্তা। দেশের অন্যত্র যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে পরম্পরার ঐতিহ্য, তখন ইনি দশভুজা হয়ে আগলে রেখেছেন এই রাজবাড়িকে, সেই পরম্পরাকে। কাশিমবাজার রাজবাড়িতে ইনিই দুর্গা, যার শক্তিতে, যার বলে আজও প্রহর ঘণ্টা বাজে কাশিমবাজার রাজবাড়িতে।